So today we are going to start our second lecture on inert gases, and we will discuss about compounds of inert gas. As we know that inert gas are chemically inert at normal temperature because they have the completely filled up outermost electronic configuration. That's why they don't have any tendency to participate in any chemical reaction, and also they don't have any interest to share, transfer, or accept any kind of electrons or to form any bonds with other elements. This is the normal condition, but at some exceptional condition, there are some compounds of inert gas are available. So generally, inert gas don't react with other elements as at standard temperature and pressure. Normal temperature and pressure তারা কোনো reaction করে, but if the condition is changed, either pressure is increased or temperature is decreased or both, the pressure যদি আমরা বাড়াই বা temperature কমাই অথবা দুটোই করি যদি, inert gas also forms some compound. The tendency of compound formation by inert gas increase as the atomic number increases. এটা একটা মিনিং আছে, the tendency of compound formation by inert gas increase as the atomic number increases. এটা বলতে পারবা কেন atomic number বাড়ার সাথে সাথে তাদের টেন্ডেন্সিটা একটু বাড়ে under exceptional condition. Sorry, একজন একটু বলো তো। স্যার আউটার মোস্ট শেলটা স্যার নিউক্লিয়াস থেকে দূরে সরে যেতে থাকে, এই কারণে সাইজটা বাড়ে, তাই না? জি স্যার আকর্ষণটা সাইজ কমতে বাড়ার থাকে। কারণে ওই আমাদের যে আয়োনাইজেশন হতে হবে না বন্ড ফরমেশন করতে জি গেলে, স্যার, ওইটা এটা এনার্জি কমতে পসিবল থাকে হয়। স্যার। দ্যাটস গুড। ইন দ্যাট কেস অ্যাভেলেবল ডি অরবিটাল পার্টিসিপেট ইন বন্ড ফরমেশন। যে ইনার্ট গ্যাসগুলো আছে তাদের ক্ষেত্রে কিছু পি অরবিটাল এবং ডি ভ্যাকেন্ট অরবিটাল লাগবে। এখন এই অ্যামং দিস অল inert gases, some inert gas has vacant d orbital and p orbital. So কিছু inert গ্যাসে vacant d orbital আছে এবং p তে ইলেকট্রন আছে, that's why it's possible to transfer the electron from p to d. এখন এই ইনার্ট গ্যাসের মধ্যে যে এলিমেন্ট গুলাতে, যে ইনার্ট গ্যাসে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে এবং পি তে ইলেকট্রন পূর্ণ আছে, তারাই শুধু কম্পাউন্ড ফরমেশন করতে পারে। দ্যাট মিন্স দ্য লার্জ সাইজ, শেষের দিকে যে দুটো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এন্ড রেডন, ঠিক আছে? জ্যানন এবং রেডন এই দুটোর সাইজ অনেক বড় এবং তাদের ক্ষেত্রে পি অরবিটাল ফিল্ড আপ, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তোমরা তো অবশ্যই ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছো, তোমাকে বলেছিলাম লিখতে, মনে আছে যে ইলেকট্রনিক কনফিগারেশন প্রথম দিকে দেখো, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন জ্যাননের ক্ষেত্রে দেখো 4d10 5s2 5p6, এই 5p6 এর পরে কিন্তু 5d ভ্যাকেন্ট, ঠিক আছে? আবার জ্যাননের রেডনের ক্ষেত্রে একই 5d10 6s2 6p6 6d10 6d কিন্তু ভ্যাকেন্ট। এই যে জ্যানন এবং রেডন এই দুইটা ক্ষেত্রে 5dটা এবং 6dটা ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ঠিক আছে? ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে এই যে পি যে 6টা করে ইলেকট্রন আছে এটা ট্রান্সফার হয়ে ডিতে যায়, যে বিভিন্ন টাইপের আনপেয়ার্ড ইলেকট্রন প্রডিউস করতে পারে এবং ডিফারেন্ট হাইব্রিডাইজেশন পসিবল। দ্যাটস ওয়াই জ্যাননের ক্ষেত্রে আমরা সাম কম্পাউন্ড জ্যানন ফ্লোরাইড এবং জ্যানন অক্সাইড এই টাইপের কিছু কম্পাউন্ডস পাই, বাট অন্য কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় সেটা আমি বলছি। দেখো মেইন যে কথা সেটা হচ্ছে the size of the helium and neon is so small that huge amount of energy is needed to excite electron to those two inert gas. As a result, stable compounds are not formed for these two compounds. Some halides are exceptional. তাহলে দেখো হিলিয়াম এবং নিয়নের সাইজ হচ্ছে অনেক ছোট, ছোট হওয়ার কারণে it is very difficult to remove one electron from the outermost shell electron to form the ion. That's why stable compounds formation are not possible for these two compounds, but some halides are exceptional. তাহলে হিলিয়াম এবং নিয়নের সাইজ অনেক ছোট হওয়ার কারণে তার আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রনকে রিমুভ করে আয়নে পরিণত করাটা অনেক বেশি এনার্জি প্রয়োজন হয়, ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই দুটোর ক্ষেত্রে স্টেবল কম্পাউন্ডস আমরা সাধারণত পাই না, তবে দু একটা হ্যালাইডস আর এক্সেপশনস, ঠিক আছে? দেন আসো রেডন। রেডন শুড রিঅ্যাক্টিভ ভেরি ইজিলি as the size is very large, but as it is radioactive, তোমরা জানো রেডন is a radioactive element, its chemistry and rather complicated because of its short half life. বুঝতে পেরেছো এখন কেন রেডনের কম্পাউন্ডের অস্তিত্ব আমরা পাই না? এটা সাইজ অনেক বড়, very reactive, but it is a special character, it is radioactive elements and its chemistry is rather complicated because of its short half life. এটা খুবই শর্ট হাফ লাইফ, অল্প দিন পরে এটা আবার মরে যায়, মানে শেষ হয়ে যায় কম্পাউন্ডটা। তাহলে এটা স্টেবল কম্পাউন্ড পাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর। কারণ বাকি থাকলো কি জ্যানন, আর্গন আর ক্রিপ্টন, এই তিনটার মধ্যে xenon by far gives large number of compound as it has vacant 5d orbitals and 5p electron which can be easily promoted to these d orbitals. ওর আগেই বলেছিলাম দেখো ওই যে জ্যাননে দেখো
এইগুলো ইলেকট্রন জেননে কি আছে আমাদের জেননে 5p আছে এবং 5d ভ্যাকেন্ট আছে এইজন্য এইখান থেকে ইলেকট্রন প্রমোটেড করার very easy. That's why some xenon compounds are found. But in the case of argon and krypton, এই দুটোর ক্ষেত্রে কি হয়? This promotion of electron is not so easy as the last orbital has principal quantum number 3 and 4. দেখো আর্গন এবং ক্রিপ্টনের ক্ষেত্রে তোমাদের ওই p থেকে d তে ইলেকট্রন যাওয়াটা কঠিন। কেন কঠিন বলতে পারো? নিউক্লিয়াসের খুব কাছাকাছি। কারণ দেখো এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত 3 আর এটা কত 4। এই 3 এবং 4 স্মল মানে সাইজটা তো কাছাকাছির দিকে, এখান থেকে ইলেকট্রনটা ডি তে যাওয়াটা কঠিন। বাট ইন দ্য কেস অফ জেনন এন্ড রেডন দেখো 5s 5p 5d 6s 6p 6d অনেক বড়। সো আমরা বুঝে গেলাম যে হিলিয়াম এবং নিয়নের সাইজ অনেক ছোট হওয়ার কারণে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমুভ ওয়ান ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট শেল টু ফর্ম ion. That's why stable compounds are not possible, but some exceptions of halides, helium halides are available. আর আর্গন ক্রিপ্টনের ক্ষেত্রে যদিও এখানে ইলেকট্রন ট্রান্সফারটা it's not easy because the principal quantum number is 3 and 4. But in the case of xenon and radon এই দুটোর ক্ষেত্রে 5d এবং 6d available vacant এবং 5p এবং 6p are filled up. That's why it's very easy to promote the electron from 5p to 5d. সো এই ক্ষেত্রে আমরা দেখলাম জেননের ক্ষেত্রে কম্পাউন্ড পসিবল বা রেডনও পসিবল ছিল, বাট ইট ইজ ভেরি রিয়েক্টিভ এর শর্ট হাফ লাইফ অনেক কমের কারণে আমরা স্টেবল কম্পাউন্ড সাধারণত পাই না। ঠিক আছে, তাহলে এখন আসি আমরা বাকি যে কথাগুলো ছিল আমাদের কম্পাউন্ড ফরমেশনের টেন্ডেন্সি অফ কম্পাউন্ড ফরমেশন বা ইনার্ট গ্যাসে তো বললাম। দেখো হিলিয়াম নিয়ন আর্গন লেস টেন্ডেন্সি, বুঝাই যাচ্ছে এগুলো লেস টেন্ডেন্সি, বললাম অলরেডি কারণটা বললাম। ক্রিপ্টন সাম কম্পাউন্ডস আর নোন ভেরি লিটল। জেনন হচ্ছে সবচেয়ে বেশি লার্জ নাম্বার অফ কম্পাউন্ড। রেডন কেমিস্ট্রি ইজ কমপ্লিকেটেড ডিউ টু ইটস রেডিওঅ্যাক্টিভ নেচার। এখানে তিনটার কারণও কিন্তু আমি বলেছি কেন এটা লেস, কেন অল্প পাওয়া যায়। লার্জ নাম্বার অফ কম্পাউন্ড জেননের ক্ষেত্রে কেন পাওয়া যায়, রেডনের ক্ষেত্রে কেন হয় না, এই কথাগুলো একটু পড়ে নেবা। এখন এক মধ্যে হ্যালাইডস, alloy of helium halides of some metals have been made. For example দেখো Hg He Hg H2 Fe He WHE2। তাহলে আমরা হিলিয়ামের কিছু অ্যালয় পাই যেটা হ্যালাইড। ঠিক আছে, এই অল্প কিছু কম্পাউন্ড পাওয়া যায়, নামগুলো একটু পড়বা। হাইড্রাইড, some hydride of inert gas are formed at low temperature and high pressure. For example আর্গনের দেখো আর্গন ওয়াটারের সাথে হাইড্রাইড হয়, ক্রিপ্টন হয়, জেনন হয়। এখানে x = 1 থেকে 6, x মানে যে কত মোলস ওয়াটার আছে। মনে করো ইক্লাথ্রেট কম্পাউন্ড আমরা পরে দেখবো ওটা হয়, আর ক্রিপ্টনের ক্ষেত্রে ইক্লাথ্রেট কম্পাউন্ড ওখানে কিছু OH এর সাথে বন্ড ফর্মেশন করে একটা স্পেশাল কম্পাউন্ড ফর্ম করে, ওটা হাইড্রেট টাইপের কম্পাউন্ড। ঠিক আছে, then argon ki BF3 compound, ArBF3 compound at low temperature argon forms bonds with boron trifluoride, ঠিক আছে, BF3। for example ArBF3, Ar2BF3, Ar3BF3। মনে করো আর্গন একটা মলিকুল BF3 এর সাথে কম্পাউন্ড ফর্ম করতে পারে, দুটো মলিকুলের সাথে করতে পারে, তিনটা মলিকুলের সাথে করতে পারে। in this case argon forms similar bonds with NH3 ammonia BF3 and CH2O BF3 এই টাইপের কিছু কম্পাউন্ড হয়। Recently xenon has been shown to form definite compounds with fluorine and oxygen. So xenon যে স্পেশাল পাঁচটা কম্পাউন্ড আমরা সাধারণত জানি সেগুলো হচ্ছে ফ্লোরিনের সাথে তিনটা, অক্সিজেনের সাথে দুটো। ফর এক্সাম্পল XeF2 fluorine difluoride, xenon difluoride, tetrafluoride, XeO3, XeOF4, XeF6, এটা XeF6 হবে, has been isolated in pure crystalline form। তাহলে জেননের পাঁচটা কম্পাউন্ড আমরা পড়বো, XeF2, XeF4, XeF6, আর অক্সাইড হচ্ছে XeO3, XeOF4। এইগুলো স্ট্রাকচার আমরা একটু দেখবো। এখন দেখো প্রথমে যে হাইব্রিডাইজেশন অফ জেনন ইন XeF2। নরমালি আমরা হাইব্রিডাইজেশন কত প্রকার জানি বলো তো একজন, তোমরা কি কি হাইব্রিডাইজেশন পড়েছো, নাম বলো, হাইব্রিডাইজেশন গুলোর নাম বলো একটু, কি কি হাইব্রিডাইজেশন জানো তুমি? স্যার sp sp2 sp3 স্যার sp3 নরমালি আমরা sp3d, sp sp2 sp3 টা পড়ি তাই না? জি স্যার এর বাইরেও কিছু sp3d, হাইব্রিডাইজেশন আছে, sp3d, sp3d sp3d স্কয়ার। ঠিক আছে, এই টাইপের হাইব্রিডাইজেশন আছে। যেমন দেখো ইন দ্য কেস অফ xenon দ্য লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন 5s2 5p6। তাহলে s এ দুটো আছে। এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কোন মতবাদ অনুসারে, কার রুল অনুসারে বলো তো, বলো, হোনস রুল। ঠিক স্যার আছে, এই যে হোনসুল।
হোনস্টুল 5s2 আর 5p6 তাহলে দেখো সরি ওই যে 5d ভ্যাকেন্ট আছে। এখন এক্সাইটেড স্টেটে কি হবে, প্রথমে 5p জেটে যে ইলেকট্রন আছে সেটা ট্রান্সফার হয়ে আসবে কি 5dx dxy আসবে। তাহলে এখানে দেখো কি হলো, এখানে 5s একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল কয়টা হলো দেখো, এই 3 1 4 5, তাহলে কয়টা অরবিটাল পার্টিসিপেট করবে জেনারেল হাইব্রিডেশনে, পাঁচটা, s এর একটা, p এর তিনটা, d এর একটা, এইজন্য বলছে sp3d। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে এখানে বন্ড পেয়ার কয়টা, দুইটা, আর লোন পেয়ার কয়টা, দুইটা লোন পেয়ার কোনগুলা বলো তো, সিঙ্গেল পেয়ার না ডাবল পেয়ার? সিঙ্গেল সিঙ্গেলটা তো লোন পেয়ার হয় না, যে ডাবল যেটা সেটা পেয়ার গুলো সেগুলো হচ্ছে লোন পেয়ার হিসেবে থাকে, তাই না? আর সিঙ্গেল গুলো কি হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে, এটা তো সবাই জানো তাই না? কারণ ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে, ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কত থাকে বলো তো? একটা থাকে, একটা থাকবে না? জি স্যার, তুমি যদি একটা ফাঁকা থাকে স্যার, একটা একটা ফাঁকা থাকে, কিন্তু ওই যখন তুমি এক্সাইটেড স্টেটে না তখন একটা হয় না, একটা কিন্তু সিঙ্গেল হয় ইলেকট্রন, ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিই, জি স্যার। ওই সিঙ্গেলটাই দেখো ওই যে রেড কালার, দেখো দুইটা ফ্লোরিন না এখানে XeF2 না, তাহলে আমার যে জেননের দুটো আনপেয়ার্ড আছে অর্থাৎ দুইটা সিঙ্গেল আছে, এই যে একটা এবং দুইটা, আর ফ্লোরিনের দুইটা আনপেয়ার্ড আসবে, একটা জি দুইটা স্যার। মিলে পেয়ার্ড আপ হয়ে যাবে। এই জন্য এটা শেপ হাইব্রিডাইজেশন হচ্ছে XE3D, আর শেপ হচ্ছে লিনিয়ার। এটা জাস্ট সুন্দর করে শিখবা। এখন আসো আমরা XeF4 এ কি ঘটনা ঘটে। এখানে আমরা সিম্পল কনফিগারেশন লিখলাম, রাইট ডাউন দ্য কনফিগারেশন অফ xenon 5s2 5p6 and 5d vacant at excited state one electron transfer from this and another electron transfer these two, অর্থাৎ xenonএর p থেকে দুটো ইলেকট্রন py এবং pz, in the case of this compound py থেকে একটা আসবে, pz থেকে একটা আসবে, তাহলে কয়টা আনপেয়ার্ড হলো, সিঙ্গেল কয়টা হলো, 1 2 3 4, আর লোন পেয়ার কয়টা, দুইটা স্যার। দুইটা। এখানে লেখা বন্ড পেয়ার দুইটা, বন্ড পেয়ার কয়টা, চারটা হবে, এই যে 1 2 3 4, কারণ চারটা ফ্লোরিনের চারটা সিঙ্গেল পেয়ার চারটা এসে সিঙ্গেল। বন্ড পেয়ার করবে, এজন্য হচ্ছে XeF4, এবং এটা হাইব্রিডাইজেশন কি sp3d স্কয়ার। D2, জি স্যার, SP3 D2। এখন তুমি যদি XeF4 লিখো, F6 লিখলে কিভাবে লিখবে বলো তো, ওটা এখানে লেখা হয় নাই। তাহলে জেননটেট হেক্সাফ্লোরাইড যেটা XeF6, তাহলে এটা লেখার পর এই ইলেকট্রনটা যদি এখানে চলে আসে কয়টা আনপেয়ার্ড হবে, কথা বলো, এই যে PXY, চারটা স্যার। PX থেকে যদি একটা আসে এখানে কয়টা হবে, 1 2 3 4 5 6টা, তাই না? তো 6 সিঙ্গেল পেয়ার, সিঙ্গেল ইলেকট্রন, সো ফ্লোরিনের 6টা ফ্লোরিনের সিঙ্গেল একটা একটা করে এসে 6 বন্ড পেয়ার হবে। ওখানে কি কোনো লোন পেয়ার থাকবে? না স্যার। না স্যার, লোন পেয়ার থাকবে না, ভরে একটা স্যার। থাকবে, F এর সাথে হলে একটা থাকবে না, একটা থাকবে স্যার, S এ থাকবে, জি স্যার, S টা এখানে লোন থাকবে। পেয়ার কয়টা হলো, 1 2, তাই না? দুটো লোন পেয়ার, তাহলে ওটা কিন্তু শুধু 5s এর যে পেয়ারটা সেটা হবে লোন পেয়ার, আর বাকি 1 2 3 4 5 6 6 বন্ড পেয়ার। ঠিক আছে, 6 বন্ড পেয়ার, এজন্য ওখানে হাইব্রিডাইজেশনটা কি হবে, sp3d3, sp3d3 in the case of XeF6 xenon হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে, আর xenon ট্রাইফ্লোরাইড টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে হবে sp3d স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি জেননের যে ফ্লোরাইড কম্পাউন্ড আছে আমাদের তিনটা, XeF2 XeF4 and XeF6 টা নিজে নিজে শিখবা। ঠিক আছে, ওকে। এখন আরো কিছু কম্পাউন্ড আছে, আমরা এই শীট থেকে পড়বো। দেখো ফ্লোরাইড এন্ড অক্সাইড, কিন্তু ফ্লোরাইডটা তো আমি পড়েই ফেললাম যে XeF2 হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, আর XeF4 যেটা পড়লাম সেটা স্কয়ার প্ল্যানার, আর XeF4 এর পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে দেখো লিনিয়ার স্ট্রাকচারটা কি রকম, এই জাস্ট ভেরি সিম্পল, দুইটা ফ্লোরিন যেহেতু Xe দুই পাশে দুটো থাকবে XeF2, আর স্কয়ার প্ল্যানার হচ্ছে Xe মাঝখানে থাকবে, আর চার কোণায় চারটা ফ্লোরাইড থাকবে, আর দুটো লোন পেয়ার ছিল না, এই যে এখানে একটা লোন পেয়ার এখানে একটা লোন পেয়ার, XeF4 স্কয়ার প্ল্যানার, আর XeF6 হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। এখানে দেখো এটা স্ট্রাকচারটা একটু কমপ্লিকেটেড, এই জেননটা মাঝখানে থাকবে, আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর এই পাশে হচ্ছে এই একটা লোন পেয়ার ছিল, মনে আছে একটা লোন পেয়ার থাকবে না,
এই যে জি স্যার। এইটা শুধু থাকবে 5s টা থাকবে ইন দ্য কেস অফ Yes, sir. XCF6 এর XCF6 ক্ষেত্রে, ঠিক আছে? Yes. ওই লোন প্যাডটা তুমি একটু 2-3 বার ড্র করে একটু প্র্যাকটিস করবা যে এটার সাইজটা কি, শেপটা কি, পেন্টাগোনাল বাই পিরামিডাল, আর এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার, এটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে? এবং এটা হাইব্রিডাইজেশন তো আমি দেখাই দিলাম, তিনটা হাইব্রিডাইজেশন ভালো করে বড় পরীক্ষা আসতে পারে এগুলো, ঠিক আছে? দেন বন্ডিং অফ জেনন কম্পাউন্ড। এখন জেনন কম্পাউন্ড আরো কিছু কম্পাউন্ড আছে, দেখো লেট আস কনসিডার দ্য ইলেকট্রনিক কনফিগারেশন জেনন in ground and excited state। এই যে জেননের ইলেকট্রনিক কনফিগারেশন এটা টোটাল সিম্পলি আমরা ফাইনাল কনফিগারেশন যেভাবে লিখতে পারি, excited স্টেটে কিভাবে ইলেকট্রন যাচ্ছে 2 ampere, 4 ampere, 6 ampere, we already discussed this in the case of 2 ampere XCF2, 4 ampere XCF4, 6 ampere XCF6, ঠিক আছে? এটা আগের পড়া, এখন জাস্ট ডিটেইলস বর্ণনা করেছে। তো এখন দেখো 2F1 XCF, 4F1 মানে 4টা ফ্লোরিন যদি আসে তাহলে XCF4, 6টা ফ্লোরিন যদি আসে তাহলে হবে XCF6। এখন কিছু কম্পাউন্ড আছে অক্সিজেনের সাথে। Oxygen, another electronegative element, also form compounds with xenon like XCO3, XCOF4, XeO2F2 from the reaction of XCF6 and water। তাহলে দেখো xenon hexafluoride সাথে ওয়াটার মিলে কি হয় XCOF4 plus 2HF, আর XCOF4 এর সাথে ওয়াটার মিলে হয় XCO3 4HF। স্ট্রাকচারটা কি দেখো, যখন XCOF4 এর স্ট্রাকচার হচ্ছে কি, কয়টা এখানে ফ্লোরিন ভুল লিখছি কিন্তু এটা ফ্লোরিন হবে, একটা দুইটা তিনটা চারটা আর দুটো অক্সিজেন, একটা অক্সিজেন এভাবে থাকবে, একটা লোন পেয়ার থাকবে। এখানে কিন্তু লোন পেয়ার একটা থাকবে, তার মানে কি sp3d3 হাইব্রিডাইজেশন। এখানে এখানেও তাই xc3d3 হাইব্রিডাইজেশন, তার মানে একটা লোন পেয়ার থাকবে এখানে জানানোর ক্ষেত্রে। তাহলে XCO3 তে 1 2 3। আচ্ছা এটা শেপটা কি হবে বলো তো, যদি আমরা বলি নরমালি কি শেপ এটা, এইটা যদি কল্পনা করি এইটা কি শেপ হতে পারে, এটা পিরামিড। ট্রিগোনাল হবে, ট্রিগোনাল, জি স্যার। এরকম ট্রিগোনাল হতে পারে। এটা এটাকে কি শেপ বলতে পারো? নরমালি স্কয়ার প্ল্যানার বলা যেতে পারে, তো এক্স্যাক্টলি ওই স্ট্রাকচারের নাম করে করা হয়নি। তাহলে দেখো XCOF4 আর XCO3 দুটো স্ট্রাকচারটা একটু ড্র করা শিখবা, এবং এটা হাইব্রিডাইজেশন কিভাবে হয় এখানে লিখে নাও। এটা হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d3, কারণ হচ্ছে দেখো একটা করে লোন পেয়ার আছে, মানে 5s এর ইলেকট্রনটা শুধু বন্ডিং এ পার্টিসিপেট করে না, আদার্স ইলেকট্রন সবগুলো বন্ডিং এ পার্টিসিপেট করে। কারণ এখানে যদি 4টা ফ্লোরিন 1 2 3 4টি কিন্তু ফ্লোরিন হবে, ফসফরাস না এটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে 1 2 3 তিনটা, ঠিক আছে? আর একটা এই যে আনপেয়ার থাকে পাশে। আর compounds with dipoles, the inert gas like argon, krypton, xenon become polarized by strong dipoles, water at low temperature, high pressure. The resulting weak induced dipoles of this inert gas from hydrates, ওই যে একটু বললাম না যে ওয়াটারের সাথে মিলে আর্গনের সাথে 6 হেক্সাহাইড্রাইড, ক্রিপ্টনের সাথে ক্রিপ্টন হেক্সাহাইড্রাইড, xenon হেক্সাহাইড্রাইড, এই টাইপের কম্পাউন্ড হতে পারে। নাম লিখছি বা coordination compound, a series of coordination compounds are formed by donation of requesting pair of electrons to the outermost electrons in inert gas। আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড খুব ভালো করে জানি, কোঅর্ডিনেটিং বন্ড আমরা পড়বো নেক্সট চ্যাপ্টার ইনশাআল্লাহ। সেখানে হচ্ছে একটা অ্যাটম ইলেকট্রন ডোনেট করে আরেকজন শেয়ার করে, দুইজন মিলে শেয়ার করে, সেটাকে বলা কোঅর্ডিনেশন বন্ড, এবং এই কম্পাউন্ডটাকে বলা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। যেমন দেখো আর্গন তার আউটারমোস্ট শেল ইলেকট্রনটা BF3 কে দান করে, শেয়ার করে, দুইজনে শেয়ার করছে, যে দান করে সে হচ্ছে ডোনার, আর যে গ্রহণ করে সে অ্যাকসেপ্টর, এবং তীর চিহ্নটা হয় কি, যে দান করে তার থেকে, তাই না? মনে আছে তো? কোঅর্ডিনেটিং বন্ড, কোঅর্ডিনেটিং বন্ড, এই যে টাইপের কিছু কম্পাউন্ড হয় না। ফাইনালি যা স্পেশাল টাইপস কম্পাউন্ড অফ আর্গন, ক্লেথ্রেট কম্পাউন্ড। ক্লেথ্রেট মিনিং কেস, মানে এই যে কেস বস্তুত একটা স্ট্রাকচার আর কি। Compounds are those compounds which are formed by incorporation of some elements into crystal of organic or inorganic compound. Inert gas like argon, krypton, xenon become cage with the crystal of hydroquinone at 10 to 40 atmosphere, অনেক হাই প্রেসারে। This is the hydroquinone, বেনজিনের সাথে দুটো OH যদি পাশাপাশি থাকে এটাকে হাইড্রোকুইনোন কম্পাউন্ড বলে, ঠিক আছে? এই হাইড্রোকুইনোন কম্পাউন্ড দেখো একটার সাথে একটা ক্লেস ফর্ম করলো, মাঝখানে থাকবে চিনার গ্যাসটা, এদেরকে বলা হয় ক্লেথ্রেট কম্পাউন্ড। এখানে আর্গন থাকতে পারে, ক্রিপ্টন বা যে কোনো কম্পাউন্ড থেকে দেখো এটা এইচ এর সাথে ও, এটা ও এইচ এর সাথে ও, এটার এইচ এর সাথে ও, তাহলে একটা কম্পাউন্ডের একটা এইচ এর সাথে আরেকটা ও, আরেকটা ওর সাথে একটা এইচ, এভাবে তিনটা হাইড্রোকুইনোন একসাথে যখন এখন মাঝখানে থাকে হচ্ছে ইনার্ট গ্যাসটা, এই যে কম্পাউন্ডটা এটাকে বলা হয় ক্লেথ্রেট কম্পাউন্ড। এটা হচ্ছে ক্লেথ্রেট অফ আর্গন উইথ কুইনল বা হাইড্রোকুইনল, ঠিক আছে? This compound release inert gas by melting in the crystal by making aqueous solution, এটা inert গ্যাসটা রিলিজ হয় সাম ওয়েতে। এরপর আর কিছু আছে হ্যালাইডস ফরমেশন এক্সাইটেড, ওই যে আমরা বলছিলাম
হিলিয়ামের ক্ষেত্রে কিছু হ্যালাইডস হয় কিভাবে helium attains an electronic configuration 1s1 to s1 at high temperature when an electric discharge pass through the helium হাই টেম্পারেচারে যখন ইলেকট্রিক ডিসচার্জ টিউবের মধ্যে পাস করা হয় তখন এর ইলেকট্রন কনফিগারেশনটা এরকম হয় ওই যে 1s2 না হাইড্রোজেনের পরেই তো হিলিয়াম তাই না তো 1s এর কয়টা ইলেকট্রন আছে হিলিয়ামের ক্ষেত্রে দুইটা স্যার। দুইটা যখন হাই ইলেকট্রিক ডিসচার্জ টিউবের ভিতরে পাস করা হয় তখন এই দুইটা ইলেকট্রনটা কোথায় চলে আসে 2s1 এ চলে আসে in this excited state the helium forms mercury halide Hg(He2). Similarly other elements tungsten palladium bismuth sodium potassium ferrous phosphorus sulfur iodine can form halides which are very unstable এগুলো সব unstable কমন ফর্ম হয় বাট এগুলো বেশিক্ষণ স্টেবল থাকে না from the above discussion it should be noted that আমরা অলরেডি আগে বলেছি in the case of helium and neon the size is very small that's why it's very huge amount of energy is needed to excite electron from the outermost shell that's why stable compounds are not formed for this compound remember some halides are exceptional radon should very reactive and size is very large but this is a radioactive element that's why this chemistry rather complicated because of its short half-life but in the case of xenon electron transformation is very easy as the 5d backend orbital is available and p orbital is filled up okay and argon and krypton those compounds of electrons promotion is is not so easy because the last maximum principal quantum number is 3 and 4 এই হচ্ছে আমাদের কম্পাউন্ড ফরমেশন অফ ইনার্ট গ্যাসেস ইনার্ট কিছু আছে দেখি এখন লাস্ট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে ইউজেস অফ ইনার্ট গ্যাস সবগুলোর ইনার্ট গ্যাসের মোটামুটি ইউজগুলো একটু পড়তে হবে হিলিয়ামে কি হিলিয়াম ইজ ইউজড অ্যাজ কম্পাউন্ড component of breathing gas during the scuba diving মানে কি বলতো শ্বাস প্রশ্বাসের সময় এটা অনেক সময় ইউজ করা হয় জি স্যার, অক্সিজেন ট্যাঙ্কের সাথে। হ্যাঁ it is used to shield welding arcs and surrounding base matter from the atmosphere এটা অনেক সময় ওই যে ওয়েল্ডিং করা হয় না তোমাদের রড জোড়া লাগানো হয় এই আর্ক ইউজ করা হয় আর্ক ইউজ করা হয় it is used for maintaining superconductor useful for creating strong magnetic field at very low temperature low temperature superconductor তৈরিতে ইউজ করা হয় it also the most common carrier gas in gas chromatography আমাদের chromatography নামে একটা টেকনিক আছে অ্যানালাইসিস টেকনিক ইন দ্য কেমিস্ট্রি ল্যাবরেটরি ওই মেশিনে গ্যাস chromatography ক্যারিয়ার গ্যাস হিসেবে হিলিয়াম ইউজ করা হয় neon কি আছে the most popular application of neon is the neon tube used in advertising and elaborate decoration বা অ্যাডভার্টাইজ রাস্তার পাশে যে বিভিন্ন অ্যাডভার্টাইজের যে সাইনবোর্ড গুলো থাকে না যে জলে আস্তে আস্তে আসে নিচে যাওয়া চলতে থাকে মেইনলি ওখানে নিয়নটা ইউজ করা হয় it has many other common and familiar application to for example for lights tv science scope laser ইউজ করা হয় voltage detector luminous warming and advertising sign argon has a large number of applications in the electronics lighting glass and metal fabrications argon is used in electronics to provide a protective heat transfer media for ultra pure silicon crystal semiconductor এগুলো অনেক হাই রেজুলেশনের semiconductor for growing germanium it also creates an inert gas shield during welding এটা ওয়েল্ডিং এ আর্গন গ্যাস ইউজ করা হয় ঠিক আছে কারণ এই সব ক্ষেত্রে ইনার্ট গ্যাস ইউজ করতে হয় না হয় কারণ মানে দুর্ঘটনার সম্ভাবনা আছে ঠিক আছে krypton similar to argon krypton can be found in the energy efficient windows because of its superior thermal efficiency the thermal efficiency আছে then krypton is sometimes chosen for over argon for insulation অনেক সময় kryptonটা ইউজ করা হয় and thermal efficiency আছে it also found in fuel source laser and headlights এগুলা একই রকম ইউজ প্রায় in lasers krypton function as the control for a desired optic wavelength একটা নির্দিষ্ট wavelength সেটা কন্ট্রোল করে লেজারে কারণ তুমি লেজারে দেখো তো লেজার শো দেখেছো তোমরা কেউ সরাসরি নাকি টিভিতে টিভিতে সরাসরি কে দেখেছো কেউ দেখেছো টিভিতে স্যার টিভিতে হ্যাঁ কি হয় এখানে বলো তো লেজার শোতে স্যার লেজার মারে হ্যাঁ কি তখন কি দেখা যায় আসলে ছবি আর কি লেজারের ছবি 3D view. হ্যাঁ তাহলে এই দেখো ক্রিপ্টন ফাংশন ইজ দ্য কন্ট্রোল ফর এ ডিজায়ার্ড অপটিক ওয়েভলেন্থ ও কি করে ক্রিপ্টন গ্যাসটা ওখানে ইউজ করা হয় ওয়েভলেন্থ কন্ট্রোল করে এখন ওই যে লেজারে দেখবা যখন লেজার শোটা হয় কিন্তু একেবারে একরকম ভাবে হয় না কিছু কমে আসে বাড়ে কমে আসে বাড়ে মানে এটা কিন্তু কন্ট্রোল ওয়েতে করা হয়
তো ওই ক্রিপ্টনের ফাংশনটা হচ্ছে এটা। সো ওয়েভলেন্থ কন্ট্রোল করে, এবং ওয়েভলেন্থ কমানো বাড়ানোর সাথে কিন্তু লেজারের দূরে যাবে কতটুকু, কাছে আসবে কতটুকু, বা কতটুকু অফ হবে, আবার জ্বলবে, কতটুকু উজ্জ্বল হবে, ইন্টেন্সিটি কত বেশি হবে, এগুলো ডিপেন্ড করে। এটা কন্ট্রোল করা হচ্ছে ক্রিপ্টন দিয়ে, এই গ্যাসটা দিয়ে। ইট ইজ অলসো ইউজড ফর হাই পারফরমেন্স লাইট টিউবস, লাইট টিউবেও এটা ইউজ করা হয়, টিউব লাইট গুলোতে এগুলো ইউজ করা, নিষ্ক্রিয় গ্যাস দেওয়া হয়। Xenon has various application in the citizen lighting, X-ray development, plasma display panels and more. অনেক কঠিন কঠিন ইউজ আছে এগুলো। And mixed with oxygen, it can enhance the contrast of CT imaging. CT স্ক্যান যে করা হয়, CT imaging এর ক্ষেত্রে জেননটা অক্সিজেনের সাথে মিক্স করে ইউজ করা হয়। Nuclear fission products may include several radioactive isotopes of xenon, which absorb neutrons in nuclear reactor core. নিউক্লিয়ার রিঅ্যাক্টরেও এটা ইউজ করা হয়। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে, কোথায় বলো তো? রূপপুর। রূপপুরে স্যার। নিউক্লিয়ার রিঅ্যাক্টর হবে, ওখানে আমরা যখন এটা চালু হলে আর আমাদের বিদ্যুতের সমস্যা থাকবে না, কোনোদিন বিদ্যুৎ যাবে না আশা করা যায়। কারণ কতটুকু কার্যকরী হবে সেটা নিয়ে একটু ডাউট আছে, কিন্তু অনেক রিস্কও আছে বাংলাদেশের জন্য, কারণ এগুলো সাধারণত করতে হয় সমুদ্রের পাড়ে, তলদেশে যেন পানি থাকে সেই সব জায়গায় করতে হয়, কিন্তু আমাদের ওখানে এই ব্যবস্থাটা নাই। এখন গড নোজ ইন ফিউচারে কি হবে, চালু হলে যদি কোনদিন আমার তো দুর্ঘটনা জায়গায় ঘটে তাহলে ডিজাস্টার হতে পারে, এটা সাসপেক্ট করছে অনেকে। জাপানে যে 2011 সালে ফুকুশিমা যে পারমাণবিক প্লান্ট বিস্ফোরণ হলো, এরপর জাপানের সবগুলো প্লান্ট একসাথে বন্ধ করে দিয়েছে, ওদের এখন কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাই। ওইটার পর জাপান সরকার গণভোট নিয়েছে, জনগণের কাছে বলছে আপনারা কি চান না চান না, তারা বলছে না আমরা এইসব প্লান্ট চাই না। এখন সবগুলা নিউক্লিয়ার প্লান্ট এখন অফ, কিন্তু ওদের 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না। আমি 3 বছর ছিলাম, 3 বছর 3 দিন শুধু 2-1 মিনিটের জন্য না কখনো যেন বিদ্যুৎ দিয়েছিল, কিন্তু ওদের কোনো নিউক্লিয়ার প্লান্ট নাই, অন্য হয়তো বিদ্যুৎ উৎপাদন করে। Okay, finally হচ্ছে radon. Radon is reported as the second most frequent cases of lung cancer after cigarette smoking. However, it has also beneficial application in radiotherapy, acoustic therapy and bathing. So, bathing এ তারপর দেখো এই যে আমরা বলছি রেডিও অ্যাক্টিভ ম্যাটার, এটা বাংলাদেশে যে থেরাপি গুলো, কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া হয়, সেই থেরাপির মেইন এলিমেন্টটা হচ্ছে রেডিয়াম। এই থেকে রেডন তৈরি করা হয়, এবং এটা বাংলাদেশ অ্যাটমিক এনার্জিতে করা হয়। বিদেশ থেকে র মেটেরিয়ালটা আসে, আসার পর এখানে কিছু মেশিন আছে, এগুলোতে কনভার্ট করে ভায়ালে করে বিভিন্ন হসপিটালে ট্রান্সফার করা হয়। এবং এটা হচ্ছে বিভিন্ন ক্যান্সার, সিগারেট খাওয়ার পর যে ক্যান্সার হয় তাদেরকে ইউজ করে। এটা করা হচ্ছে সাভারে যে অ্যাটমিক এনার্জি কমিশন আছে, নিউক্লিয়ার ইনস্টিটিউট, আইএনএসটি ডিভিশন, ওখানে আমার ওয়াইফ জব করে কেমিস্ট্রি হিসাবে। তো ওরা এগুলো করে আর কি, ওরা এগুলো প্রডিউস করে প্রত্যেক হসপিটালে প্রতি সপ্তাহে সাপ্লাই দেয় থেরাপিগুলো দেওয়ার জন্য। তাহলে কে কে সিগারেট খাও ওখানে? স্মোকিং কে কে করে? স্মোকিং করো কেউ? কেউ করো না? যারা না করে স্যার, আমাদের সেকশনে কেউ করে না স্যার। গুড, কেউ করে যারা, আমার তারা ভালো ছেড়ে স্যার। দিবে, ঠিক আছে? ও ইটস ভেরি আচ্ছা। ডেঞ্জারাস। নিজের জন্য ক্ষতিকর, শোনো, নিজের জন্য যেটা ক্ষতি হয় সেটা কেউ কোনোদিন করা উচিত না। যেমন দেখো জাপানে ইউনিভার্সিটির পাশে হচ্ছে কনভিনিয়েন্স স্টোর আছে, ওখানে বিয়ারের বোতল, মদের বোতল, যা যা আছে সব ব্র্যান্ড ওপেন, 18 বছরের পরে যে কেউ কিনতে পারে। কিন্তু স্টুডেন্ট গুলা কোনোদিন তো দেখলাম না এগুলো কিনে খেয়ে রাস্তার পাশে পড়ে থাকতে বা খেতে, ওরা শুধু পার্টিতে খায়, বা যারা অ্যাডাল্ট তারা খায়। স্টুডেন্টরা ইউনিভার্সিটি আসছে, ল্যাবে কাজ করতেছে, পড়াশোনা করতেছে, মাঝে মাঝে সিগারেট খায়, সেটা হচ্ছে ওদের স্পেশাল সিগারেট আছে, নিকোটিনের পরিমাণ খুবই লিমিটেড, কন্ট্রোল হয়ে দেওয়া, এবং ইউনিভার্সিটির নিজস্ব জায়গা আছে জঙ্গলের মাঝখানে, ওখানে যায় সিগারেট খেয়ে চলে আসতে। এবং একটা মজার কথা হচ্ছে, আমি যখন ভর্তি হলাম, আমাদের ওরিয়েন্টেশন হলো ইউনিভার্সিটি ভিসি স্যার আমাদের ওরিয়েন্টেশন নিল। তো ওনাকে তো আমি প্রথম দিকে দেখলাম খুব সুন্দর স্মার্ট একটা লোক। তো একদিন আমি ডরমিটরিতে সকালবেলা 9টার সময় লেগে যাচ্ছি, হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে দেখি যে সিগারেট জোনের পাশে উনি ওখানে স্টুডেন্টদের সাথে দাঁড়িয়ে দিয়ে সিগারেট খাচ্ছে। ভিসি তার রুম থেকে বের হয়ে এসে জঙ্গলে স্টুডেন্টদের সাথে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে দেশ। কারণ আমরা তো আসলে সিগারেট সব জায়গায় একটা অভিষেক আইসা মনে করছি না, এগুলো শিখতে হবে, বাইরে এই জন্য যাওয়ার দরকার, বুঝছো? বিদেশে যাবা, যাদের সুযোগ হয়। স্যার বাংলাদেশে স্যার জোন নাই তো এই কারণে। জন থাকলেও কি তোমার মনে হয় জোনে যে খাইতো কেউ? তুমি জানো গভর্নমেন্ট অফিস, সরকারি অফিসগুলোতে যেয়ে দেখো তুমি কি অবস্থা, রুমের মধ্যে বসে খায়। আমি গিয়েছিলাম একদিন বন মন্ত্রণালয়, মহাখালী একটা বন ভবন আছে দেখবা, ফরেস্ট ভবন। তো আমরা একটা পিকনিক করবো এই গাজীপুর ফরেস্ট ভবনে, সেখানে গেলাম একটা অনুমতি আনার জন্য পিকনিক স্পটের, গাজীপুর ভাওয়াল উদ্যানে।
তো ওখানে একজন সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস অফিসার আছে, আমাদেরকে পাশে দাঁড় করে রাখলো। সে অনেকক্ষণ পরে আমাদেরকে ডাকলো, যাওয়ার পর দেখলাম সে মাত্র সিগারেটটা তার চেয়ারে বসে সিগারেট খাচ্ছে রুমে, অফিস রুমের ভিতরে। রুমে ঘুম দিয়ে একদম সয়লাভ, মাত্র সিগারেটের একটা শেষ করে আমাদেরকে ডাকলো অফিস রুমে বসে। ক্যান ইউ ইমাজিন? আর বাইরের দেশে হচ্ছে ইউনিভার্সিটি ভিসি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভিসি মনে করো, সে কি জঙ্গলে যে সিগারেট খাবে? তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট তুমি জানো? এই অবস্থা আমাদের পার্থক্য যে, এই জন্যই বলি তোমার বাইরে যাবা, বিদেশ ঘুরবা, ঘুরলে দেবা অনেক এক্সপিরিয়েন্স হবে, লাইফের অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। যাদের সুযোগ হয় এখানে আন্ডারগ্রেডটা শেষ করার পর মাস্টার্স করতে চলে যাবো বাইরে, একই মাস্টার্স করে আসো, এরপরে সে জব করো, সমস্যা নেই। বিদেশে স্কোপ থাকলে সেটেল হয়ে যাবো ওখানে। ওই ট্রিপলি অনেক স্কোপ বাহিরে, অনেক। পিএইচডি করতে পারলে আমি জাপানে একজনের সাথে পরিচয় হলো, আসনাউল্লাহ ট্রিপলি স্টুডেন্ট, ওই পুরাতন ক্যাম্পাসে যখন ছিল, ট্রিপলি থেকে পাস করেছে, কোরিয়া থেকে মাস্টার্স করে জাপানে পিএইচডি করেছে, এখন সে জাপানে আমেরিকান বড় ইলেকট্রনিক কোম্পানিতে জব করে, অনেক ভালো পজিশনে। ওখানে যে পরে পরিচয় হলো আর কি, মাস্টার্স করে অনার্স করে চলে গেছিল। যারা সুযোগ থাকে ডাইনামিক চলে যাবা, যাদের ক্রিয়েটিভিটি আছে, পরিশ্রম করার মন মানসিকতা আছে, ইয়াং বয়স এখন পরিশ্রম করতে হবে। মোটামুটি বলা যায় স্যার ভালো কিছু হচ্ছে স্যার, হুম বাংলাদেশ থেকে স্যার মোটামুটি ভালো কিছু হচ্ছে স্যার। হুম আইফোনের চিপ ডিজাইন থেকে শুরু করে স্যার ইন্টেলের চিপ ডিজাইন বাংলাদেশে তো হচ্ছে স্যার।